শান্তির ঘুম ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের। আপনারা আলোচনা করুন, নিশ্চিতভাবে কমিটি আছে, ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে। আর মাসি বলে পায়ে পড়ে যায় ভোটের সময়, পড়ে না? আমাদের ভোটটাই মেন জিনিস, আর আমাদের বাড়িটাই মেন জিনিস, আর আমাদের কিছু নাই। কিন্তু আমাদের বাড়ি যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা ভোট দেবো। বাড়ি সুরক্ষিত রাখার জন্য বিধানসভায় আলোচনা করো, বিধানসভায় আলোচনা করো, আলোচনায় নিয়ে আসতে বলেন, তখন তো আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে, ওদের যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো। কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে, আর গ্রামে কিছু হলে কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে 5 লাখ করে আর ওদের সমস্যা মিটে গেল ওতে, কিন্তু সমস্যা কি মিটবে? কত মানুষ মারা গেল, কোনো উচ্চবাচ্য আছে? কোনো আলোচনা নাই। তাই আপনাদের বলবো, আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে, কোনো দাদা দিদি এসে সমাধান করবে না, এটা আপনাকে বলে যাচ্ছে। সবাই আসবে যে তার ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে। ভাঙন চলছে, আমি এসে পৌঁছাইনি, কিন্তু আমি আজকে এসেছি। আপনাদেরকে গুটি কয়েক কথা আমি বলি। প্রথমত কথা, দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, আমি জানি না কিভাবে তিনি একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, প্রায় 138টা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে, রাস্তায় বসে আছে। সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে, সে এই ধরনের পরিবারের মধ্যে আছে। মাধ্যমিক পাস করেছে একটা বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না। একাধিক ছেলে নিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, 2 মাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না। তাহলে এই চিন্তায় নেই, 138টা পরিবার আজকে রাস্তায় বসে আছে। আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে, তারা বললেন একটাই কথা, কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে। আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললেন আমরা জমা করেছি, একটা কমিটি গঠন হয়েছে। কমিটিটা কি করছে আজ থেকে আমি স্পেশাল নজর রাখবো, আপনাদের দিকে এটা মাথায় রাখি যে আমরা 2026-এর ভোট বয়কট করলাম। দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু গেড়ে বসবে। আর একটা কথা বলবো, আমি ব্যক্তিগত কারোর বিরুদ্ধে বলতে পছন্দ করি না। এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, তারানগরে আসেনি কেন? তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে, তাই না? আমি এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, দ্রুত এই কংক্রিটের বাঁধ নির্মাণ সরকারকে করতে হবে। এতটুকু কথা বলার সাহস আছে? বুঝতে পেরেছেন এটা কি ভুল কথা? উনি শুধু এতটুকুই বলুক, এতটুকু বলুক যে 2026 সালের নির্বাচনের আগে তারানগরের গঙ্গায় পদ্মা ভাঙন রোধের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, কাজ শুরু করতে হবে সরকারকে। এতটুকু বলার সাহস নেই, বললে যা হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে। আমি ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে নই। আর যে একজন আছে অপদার্থ, হজ কমিটিতে ঢুকে বসে আছে, জানি না আগামী দিনে তথ্য দেব, তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন? কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে 8,000-এর কাছাকাছি। 50,000 চায়ের কাপ দেখিয়েছে। কি বুঝতে পেরেছেন তো? চোর তো, ওরাই তো টাকা খাচ্ছে, সেই সব টাকাগুলো খাচ্ছে। হাজি গিয়েছে 8,000-এর মতো, আর 50,000 কাপ দেখিয়েছে, মানে বুঝতে পারছেন? মাছ তুলবে বলে ও বেটারা, ওই তো এবার দায়িত্বে আছে, ও না দপ্তর, মানে আমি উনাকে এখন বলবো। তো যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারানগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না? বিশ্বাস হয় আমার? যারা কবরস্থানে শ্মশানের টাকা মেরে খেয়ে নেয় তারা খাবে না? অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারানগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্ট্রালে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই? শুধু এখানে এসে বড় বড় কথা বলে,
উনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন। এই জন্যই পাঠিয়েছেন যে দিল্লির আইনসভার মধ্যে গিয়ে তারানগরের, শামশেরগঞ্জের, রঘুনাথগঞ্জের, আপনার রতুয়া, চাচলের মানুষ, ভুতনির মানুষ যে সমস্যার মধ্যে পড়ছে সেগুলো সমাধানের কথা বলার জন্য। একবারের জন্য অপদার্থটা বলেছে? আমি অপদার্থ বলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, আমার বলবেন যে কথা বলে গিয়েছে। কি বলছে বুঝতে পেরেছেন? আচ্ছা, যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন? অপদার্থ ব্যর্থই তো বলতে হবে। এটা আমি ভালো ভাষা বলছি। আমি কদিন অপেক্ষা করব, যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন ভাষা একটু বলতে হবে। চলে গিয়েছে পদ্মা গর্ভে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এর আগেও আমরা একাধিকবার চেষ্টা করেছি। আমরা একটু কথা বলে নেব। আইএসএফের বিধায়ক তার সাথে আমরা কথা বলে নেব। বন্ধুগণ, আপনাদের বলবো, অনেকক্ষণ আপনারা রোদে আছেন, রৌদ্র আছেন, আমারও ভাই এত রৌদ্রে থাকা আমার অভ্যাস নাই, সত্যি কথা বলছি। কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রৌদ্রে দাঁড়িয়েই বলছি, বক্তব্য দিচ্ছি। সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে। মায়েদের চোখের কান্নাগুলো না, চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম, আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই, অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয়, একটু আপনি দেখবেন। আপনি একটু বিধানসভায় রাধা কৃষ্ণ দাঙ্গরের কথাটা উত্থাপন করেন। একদম নেতা বিধানসভায় কথা বলার মুখ নেই, আপনি একমাত্র আপনাকে ভরসা। দেখুন, আমি একটা কথা বলি, বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে, বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে, হয়তো 1 মাস পরে হবে। এটাও জানিয়ে রাখি, আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না, বেশি দিন চালায় না। খুলবে 2-4 দিন করবে, আবার বন্ধ করে দেবে। ঠিক যেমন বাচ্চাদের স্কুল 2 দিন খুলছে, 4 দিন বন্ধ, বিধানসভাই করছে, কারণ উত্তর দিতে হবে আমাদের কাছে। তারপরে আমি বলছি, বিধানসভায় তো তুলবই, জবাব তো চাইবই, প্রশ্ন তো করবই। তারানগরের মানুষের হয়ে আমি কথা বলবো, তারানগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের। তার আগেও বলছি, তার আগে আমি গুটি কয়েকদিন দেখবো, যদি পুনর্বাসনের না ব্যবস্থা হয়, বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না। আমি আবারও বলে যাচ্ছি, আপনাদের শুধু এতটুকুই কাজ করতে হবে, যারা ইফেক্টেড হয়েছেন তাদের থেকে 2-4 জনকে কলকাতায় একবার হাইকোর্টে পৌঁছাতে হবে।